গত 55 বছর আমরা কয়েকটা জিনিস ভারতের কাছ থেকে শুনতে পাচ্ছি, যতটা না ভারতের কাছ থেকে শুনতে পাচ্ছি তার চেয়ে বেশি শুনতে পাচ্ছি আমাদের দেশের সনাতনী লোকজনদের কাছ থেকে এবং মুসলমান নামধারী যারা ভারতীয় সনাতনী তাদের কাছ থেকে। একটা কথা আমরা প্রায় প্রতিনিয়ত শুনি। কথাটা কি? ভারতের খেয়ে ও পরে বাংলাদেশ বেঁচে আছে। এর অর্থটা কি আসলে? ভারতের খেয়ে এবং পরে বাংলাদেশ বেঁচে আছে, এই কথাটা গত 54 বছরে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন উদাহরণে প্রতিটা পার্টিকেলস অফ আওয়ার লাইফ আমাদেরকে শোনানো হচ্ছে। ভারত আমাদেরকে খাওয়াচ্ছে, ভারত আমাদেরকে পড়াচ্ছে। যতটা না সনাতনীরা বলে তার চেয়ে বেশি বলে মুসলমান নামধারী সনাতনীরা। আবার এটার উপরে আমি যদি রিসার্চ করি, এটা নিয়ে যদি আমি ঘাটাঘাটি করি, তাহলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, যারা এই কথাগুলো বলছে যে ভারতের খেয়ে এবং ভারতের পরে বাংলাদেশ এবং দেশের জনগণ বেঁচে আছে, তারাই বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে নিয়ে রমরমা ব্যবসা করে যাচ্ছে। এর অর্থ কি জানেন? এর অর্থ একটা, আমরা পুরো দেশটাকে আমরা একটা ব্যবসায় পুঁজি, যেটা আমরা একটা গোষ্ঠীকে, আমাদের দেশ এবং দেশের জনগণকে তাদের ওই গোষ্ঠীর হাতে তুলে দিয়েছি পুঁজি হিসাবে। তাদের পুঁজি কি? বাংলাদেশ। তাদের পুঁজি কি? বাংলাদেশের জনগণ। এই বিষয়টা নিয়ে আমি লোকজনের সাথে কথা বলেছি। আমি এখানে এসে গেস্টদের সাথেও আমি এই বিষয়টা নিয়ে একসময় আমি কথা বলব, কিন্তু আমার ফাইন্ডিংস কি? এখন এই ফাইন্ডিংসটা নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাবো। আপনারা স্ক্রিনশটটা রিলেটেড এবং রিলেভেন্ট দেখেন। একটা লোক যার নাম আব্দুল নূর তুষার। আব্দুল নূর তুষার গত 48 বা 72 ঘন্টার মধ্যে এই কথাটা বলেছে। কি বলেছে? ভারতের বানানো গাড়িতে ভারতের ডিজেল নিয়ে পিএফসিতে এসে ভারতের বানানো সাউন্ড সিস্টেম দিয়ে দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে রেস্টুরেন্টে এসে ভারত থেকে আনা মোবাইল দিয়ে ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দিতে দিতে ভারত থেকে আমদানিকৃত চালের ভাত খাচ্ছি। বাংলাদেশ কি এতটাই গরিব? এখন একটা কথা আছে, কথাটা কে বলেছে? আব্দুল নূর তুষার। এখন আপনার কি মনে হয় এই কথাটা স্রেফ আব্দুল নূর তুষার বলে? আপনাদের কি মনে হয় এই কথাটা স্রেফ সনাতনীরা বলে? আপনার কি মনে হয় এই কথাটা স্রেফ গোবিন্দচন্দ্র প্রামাণিক বলে, পীযূষ বন্দ্যোপাধ্যায় বলে? আপনাদের কি মনে হয়? প্রথমত আমি আপনাদেরকে একটা কথা আপনাদেরকে আমি বলি, গত 54 বছরে 55 বছরে বাংলাদেশের বাজেটের 2/3 বৈদেশিক মুদ্রা থেকে আসে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে আসে। আমাদের প্রবাসীরা বিদেশ থেকে বাংলাদেশে যে অর্জন পাঠায় ওটা থেকে আসে, বিশ্ব অর্থনৈতিক সংস্থাগুলো থেকে আসে, ইউরোপিয়ান কান্ট্রি এবং আরব কান্ট্রি বিভিন্ন জায়গায় ডোনেশন থেকে আসে। এখন আপনাদেরকে আমি একটা কথা আছে ঠান্ডা মাথায় আপনাদেরকে একটু চিন্তা করতে বলি, গত 55 বছরে ভারত থেকে বাংলাদেশের আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক খরচের বাজেটের কোন পার্সেন্টেজ ভারত থেকে আসছে কিনা? সলিড উত্তর না। ভারত থেকে গত 55 বা 56 বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি, বাণিজ্যিক উন্নতি, মানবাধিকার উন্নতি, শিল্পের উন্নতি, সামাজিক উন্নতি, সাহায্যের এর কোনোটাই ঘটে নাই। তাহলে ভারত কিভাবে বলছে যে ভারতের খেয়ে এবং পরে বেঁচে আছে? কিভাবে? আপনাদেরকে আমি বলি কিভাবে বেঁচে আছি। ভারতের সাথে বাংলাদেশের একটা গোষ্ঠীর পাতানো সম্পর্ক আছে। ওই গোষ্ঠীটা এতই ইনফ্লুয়েন্সিয়াল, পারিবারিক ভাবে, দুর্নীতির দিক থেকে, মুনাফিকির দিক থেকে এতটাই ইনফ্লুয়েন্সিয়াল বাংলাদেশে, তারা ব্যবসা করে, সবাই ব্যবসা করে। কি ব্যবসা করে? যে কোনো ব্যবসা। কোনো কিছু যদি খুঁজে না পায় তাহলে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে। কোনো ব্যবসা যদি খুঁজে না পায় দালালি ব্যবসা করে। যেমন আমার পরিচিত এক লোক আছে, নাম গোলাম মোস্তফা কামাল, কোনো ব্যবসা করে না। নিউ জিওএইচএস বাড়িধারায় তার 6 তলা বিল্ডিং আছে, আমেরিকায় তার বাড়ি আছে, তার একটা বাটপার পোলা আছে কি জানি নাম, যার দোস্ত মাহাদি আমিন বিএনপি। তার ব্যবসা কি জানেন? দালালি। এই গোলাম মোস্তফা কামাল ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি,
তার ব্যবসা কি? দালালি আর চাপাবাজি। আচ্ছা, এখন আমি যার কথা আপনাদেরকে বলছি, যে একটা গ্রুপ, এই গ্রুপের সাথে ভারতের একেবারে লটকালটকি সম্পর্ক। এখন ওই গ্রুপটা বাংলাদেশে ব্যবসা করে। আপনারা কি জানেন তাদের পুঁজি কি? যেই গ্রুপটা ভারতের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত এবং অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল, আপনারা কি তাদের পুঁজি কি জানেন? তাদের পুঁজি হচ্ছে বাংলাদেশ। তাদের পুঁজি কি জানেন? দেশের জনগণ। তারা ভারতের কাছে বলে তোমরা এইটা করবা, ভারতের এই পোষণ, তোমরা এই পোষণ বলতে কোনটা? ভারতের শিল্প খাত তোমাদের আন্ডারে ছেড়ে দেব। এখন এই যে ভারতের শিল্প খাত, বাংলাদেশের শিল্প খাত ভারতের হাতে ছেড়ে দেবে, এই ব্যবসায়ী কারা জানেন? মন্ত্রী, ওই মন্ত্রণালয়ের সচিব, ওই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ওই মন্ত্রণালয়ে কর্মরত বেশ কিছু অসাধু সানকির ছেলে কর্মচারী। তাহলে সে কি ব্যবসা করলো? সচিব সাহেব, অতিরিক্ত সচিব এবং মন্ত্রীর বউ এবং মন্ত্রীর সন্তান, তাদের ব্যবসায়ের পুঁজি কি? দেশ, দেশের শিল্প খাত। এখন শিল্পটা বাদ দেয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদের পুঁজি কি? সাউয়া, এই চিটাগাঙ্গা, এই কক্সেস বাজারের এস আলমের পুরুষ বেশ্যা সালাউদ্দিন, তার পুঁজি কি? বলবেন সে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার পুঁজি হলো বিএসএফ র সীমান্তে বলে দেয়া আছে আমার পুঁজি। সালাউদ্দিন বলতেছে ভারতের কাউন্টার পার্টকে, বর্ডারে তোমাদেরকে বর্ডার করা হবে না, তোমরা যতটা পারো চোরাচালানের মাধ্যমে যা যা বাংলাদেশে ঢুকাইতে চাও ঢুক, যা খুশি নিয়ে যাও। শুধু আমার ছেলে, আমার দুই ছেলে, আমার বউ বিক্রি করে, আমি যখন শিলংয়ে ছিলাম আমার বউ দুইটা মোটা মোটা ছেলে পয়দা করছে, এই দুই খানকির ছেলেকে বিসিবিতে বসাবা, এই দুই খানকির ছেলেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোন একটা কমিটিতে বসাই দিবা, এই দুই খানকির ছেলেকে তারেক রহমানের কাছাকাছি পৌঁছে দিবা, এই দুই খানকির ছেলেকে জাতিসংঘের কোন একটা জায়গায় বসায় দিবা, কোন একটা জায়গায় ইনফ্লুয়েন্সিয়াল পজিশনে বসায় দিবা। সালাউদ্দিনের পুঁজি তাইলে কি? বাংলাদেশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশের জনগণ। সালাউদ্দিনের পুঁজি শুধু কি সালাউদ্দিনের পুঁজি? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের পুঁজি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বসে থাকা আইজির পুঁজি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বিডিআর এর ডিজির পুঁজি, বিডিআর এর পুঁজি। কোন দিকে যাবে? বাংলাদেশকে তারা পুঁজি বানিয়েছে, দেশের জনগণকে তারা জিম্মি বানিয়েছে। তাইলে জনগণ হচ্ছে জিম্মি, দেশও হচ্ছে জিম্মি, জিম্মি দেশ এবং জনগণ হচ্ছে তাদের পুঁজি। এই পুঁজিকে কার হাতে তুলে দিচ্ছে? ভারতের কল্যাণে, ভারতের ওয়েলফেয়ার। ভারতের হাতে যখন তুলে দেয় পরিস্থিতিটা কি দাঁড়ায়? একজন নারী পাচারকারী সে কি করে জানেন? মহিলাদের ভুলিয়ে প্রেমের ফাঁদে ফেলে, ভুলিয়ে ভালিয়ে তাদেরকে ঘর থেকে বের করে নেয়। বের করে নিয়ে যদি বাংলাদেশে রাখে তাহলে দৌলত দিয়া বেশ্যাপাড়ায় তাকে বিক্রি করে। দৌলত দিয়া বা ভারতে যদি পাচার করে তাহলে ভারতে সোনা দিয়া বিক্রি করে। এই বেশ্যা, এই মহিলাকে যখন দৌলত দিয়া বা সোনা দিয়া বিক্রি করে, তখন ওই মহিলা নিজের বলতে, স্বাধীনতা বলতে, অস্তিত্ব বলতে তার কি কোনো কিছু থাকে? থাকে না। ওই বেশ্যা, ওই মহিলা তখন রূপান্তরিত হয় এক বেশ্যায়। সে কখন ঘুমাবে এটা নির্ধারণ করে মাসি, সে কখন খাবে এটা নির্ধারণ করে মাসি, সে কখন গোসল করবে এর নির্ধারণ করে মাসি। ওই মহিলা আর কোনো ব্যক্তি না, কোন ইন্ডিভিজুয়াল না, কোন মানুষ না। বাংলাদেশ এবং জনগণকে যখন আমাদের দেশের এই স্বরাষ্ট্রমন্ত্রী নামধারী রাজনীতিবিদরা, অর্থমন্ত্রী নামধারী রাজনীতিবিদরা আমাদের দেশ এবং জনগণকে যখন পুঁজি বানিয়ে ভারতের হাতে তুলে দেয়, বাংলাদেশ এবং জনগণের অবস্থা দাঁড়ায় যেই নারীকে পাচার করে দৌলত দিয়া বা সোনা দিয়া বিক্রি করে, ঠিক তাদের মতো। আজকে বাংলাদেশ ওখানে দাঁড়ায় আছে। আপনারা মানতে চান না? হু কেয়ারস? আপনি পেশা, আপনাকে অলরেডি বিক্রি করা হয়ে গেছে। একটা নাম্বার, আপনি দেশের জনগণ হিসাবে আপনি জাস্ট একটা নাম্বার। আপনার ভোট দেওয়ার দরকার নাই, আপনার ভোটের অধিকার নাই। এই আপনি কিভাবে এই বিশ্বায় রূপান্তরিত হয়েছেন ভাই জনগণ? একটা কোকের বিনিময়, 2000 টাকার বিনিময়, এক প্যাকেট বিরিয়ানির বিনিময় বিএনপি কে ভোট দিতে যান, আওয়ামী লীগকে ভোট দিতে যান, হাসিনাকে কর্মী জননী বানান, আর বর্তমান প্রধানমন্ত্রীকে দেশ নায়ক বানান। আর তার নেতৃত্বে, এদেরই নেতৃত্বে পুরো বাংলাদেশটাকে, দেশের জনগণকে পেশা হিসাবে আমরা বিক্রি করে দিই।
বিক্রি করার পরে তারা কোথায় যায়? সোনা দিয়া এবং দৌলত দিয়া যায়। এটাই যদি যায়, তো তারপরে বাংলাদেশকে যদি ভারত বলে যে ভারত বাংলাদেশকে খাওয়ায় এবং পড়ায়, এটা বুঝতে তো আর বাকি থাকার কথা না। আপনাদেরকে বুঝতে সমস্যা হচ্ছে? আপনাদেরকে আমি একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনবেন। যেই লোকজনরা দেশ এবং জনগণকে পুঁজি করে রমরমা ব্যবসা করে, তাদের উপরে নির্ভর করে ভারত বলে যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ ভারতের খেয়ে এবং পড়ে বেঁচে আছে। এই কথাটা কোথা থেকে আসছে? যারা বাংলাদেশকে এবং বাংলাদেশের জনগণকে পুঁজি করে ব্যবসা করে। এরা কারা? রাজনীতিবিদ? এরা কারা? আমলা? এরা কারা? দেশের সুশীল বুদ্ধিজীবী। যেই মুহূর্তে আপনি নিজেকে বাংলাদেশের জনগণ মনে করছেন, ওই মুহূর্তে ধরে নেবেন মূলত আপনি তাদেরই একটা পুঁজি। আপনি জাস্ট একটা নাম্বার, আপনি কোনো ব্যক্তি না। কারণ আপনি যদি ব্যক্তি হন তাহলে আপনার নাগরিক অধিকার থাকবে। আপনি যদি ব্যক্তি হন আপনার ভোটাধিকার থাকবে। আপনি যদি ব্যক্তি হন আপনার মানবাধিকার থাকবে। আপনার এর কোনোটাই নাই। কারণ আপনি মানুষ সর্বস্ব দেখতে ভারতের একটা পুঁজি। আমার কথা বিশ্বাস হয় না? একটু চিন্তা করে চারিদিকে তাকিয়ে দেখ। আপনার দেশের লোকজনরা যদি ভারতে গিয়ে বলে আপনারা আমাদের শিল্প খাত নিয়ে নেন, আপনাদের হাতে তুলে দিলাম, কে বলে জানেন? শিল্পমন্ত্রী। আমাদের বাংলাদেশ ব্যাংকের অর্থ নিয়ে আপনারা ব্যবসা করেন, কে বলে? বাংলাদেশের অর্থমন্ত্রী। আমাদের দেশে বাণিজ্য করে আপনারা সুপার হয়ে যান, কে বলে? আমাদের বাণিজ্য মন্ত্রী। আমাদের দেশের কালচারকে ধ্বংস করে আপনি বিলিয়নিয়ার হয়ে যান, কে বলে? আমাদের দেশের সুশীল ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিতে কর্মরত প্রফেসর, অধ্যাপক, ডিন, ভাইস চ্যান্সেলর, ব্যাংকের গভর্নর, ব্যাংকের এমডি, তারা বলে। তাহলে আপনি আর আমি কি? পুঁজি। বিনা পয়সায় দেশ এবং জনগণকে পুঁজি করে যে ব্যবসাটা হচ্ছে, আমরা হচ্ছি তাদের মূলধন। জিন্দাবাদ দেন, ফেসবুকে পোস্ট দেন, আপনি দেখতে কেমন লাগে? আপনারা ওই যে বলছি, একটা মহিলাকে নারী পাচারকারীরা যখন চুরি করে দৌলত দিয়া বা সোনা দিয়া বিক্রি করে, আপনি জাস্ট একটা পণ্য, আপনাকে বিক্রি করে দিল। আপনি খাবেন কখন, ঘুমাবেন কখন, গোসল করবেন কখন, কথা বলবেন কখন, ফোন ব্যবহার করতে পারবেন কিনা নির্ধারণ করবে মাসি। আর এই মাসি কারা? ভারতীয়রা। আজকে স্যার এই কথাটা বলার জন্যই আমি আপনাদের সামনে এসেছি। কথাগুলো একটু চিন্তা করবেন। আপনারা যখন সাউয়ার পিছনে জিন্দাবাদ দেন, আপনারা চিন্তা করে দেখেন, মির্জা ফখরুল আপাদমস্তক একজন ভণ্ড। মির্জা ফখরুল তার ভাই ফয়সাল আমিন, তার ব্যবসা কি জানেন? ঠাকুরগাঁয়ের জনগণ। ফয়সাল আমিনের ব্যবসা হলো ঠাকুরগাঁও এরিয়া, তার ব্যবসা হলো ঠাকুরগাঁয়ের বাজেট, তার ব্যবসা হলো ঠাকুরগাঁয়ের ভূমি। ওর বাবা ছিল বেশ্যা, ও বেশ্যা, ওর বড় ভাই বেশ্যা, ওর মাও বেশ্যা। কই যাবেন? ফয়সাল আমিন ঠাকুরগাঁয়ের লোকজনদেরকে পুঁজি বানিয়েছে, ঠাকুরগাঁয়ের জমিকে মূলধন বানিয়েছে, ঠাকুরগাঁয়ের অস্তিত্বকে ভারতের হাতে তুলে দিয়ে এই মাঙ্গের নাতি কোটিপতি, মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার হইতেছে। এই খানকির পোলা আমেরিকা থাকাকালীন 2 টাকার রিক্সাওয়ালা ছিল, ক্রেডিট কার্ড শর্ট করে বাংলাদেশে পালাইছে। এই খানকির ছেলে। আপনারা পুঁজি, আপনার দেশ জিম্মি। কোথায় যাবে না? আমির খচ্চর সে তার ছেলেরে, আমি একটা জিনিস বুঝি না, আমির খচ্চরের ছেলে যখন ইসরাফিল খচ্চর তার বুড়ি মায়েরা নিয়ে যখন সংসদে যায় বাজেট অধিবেশনে, আর আগের রাত্রে আমির খচ্চর সানাবে সারে নিয়ে সারিনা হোটেলে রাত কাটায়, আর সকালবেলা বাজেট অধিবেশনে যায় এই বুড়ি বেটি। নৈতিকতা, আদর্শ, রাজনীতি। যে কবরে গালি দেন ওদেরকে জিন্দাবাদ দেন। কারণ যে কব আপনাদের সামনে একটা সত্যকে উপস্থাপন করে, তো যে কবরে গালি দিতে হবে। জিন্দাবাদ দিতে হবে কাকে? সাউয়াকে,
জিন্দাবাদ দিতে হবে, আমির খচ্চরকে জিন্দাবাদ দিতে হবে, গোরখদক আব্বাসকে জিন্দাবাদ দিতে হবে, আব্দুল আবাল মিন্টু দেন, জিন্দাবাদ দেন। কিন্তু মনে রাখবেন, আপনারা দেশ এবং জনগণকে জিম্মি করে, পুঁজি করে আপনারা আপনাদের পরিচয় তৈরি করেছেন। আপনারা নিজেদেরকে কোটিপতি বানিয়েছেন, আপনারা বাংলাদেশকে জাহান্নাম বানিয়েছেন। খোদার লানত যে আপনারা মানুষের মতো দেখতে, আল্লাহর লানত আপনাদের উপরে বর্ষিত হোক, আপনারা নিজেদেরকে মুসলমান দাবি করেন। আর একটা কথা, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের 90% ভারতীয় কুত্তা এবং বেশ্যা, যাদেরকে আমরা ভালো প্রতিবেশী চিন্তা করি। তাহলে সনাতনীদের মধ্যে মাত্র 10% দেশপ্রেমিক। এটাই আমাদের ভাগ্য হইতে পারে যে মাত্র 10% সনাতনীরা বাংলাদেশ প্রেমী, আর 90% ওরা খানকিদের পুটকি মারা খাইয়া ওরা জন্ম নিছে ওই সনাতনী যারা বাংলাদেশে থাকে। এর কোনো বিকল্প নাই, চেক করে দেখেন। আপনার চেয়েও ডেঞ্জারাস কারা জানেন? মুসলমান নামধারী ছেলেরা, মুসলমান নামধারী সব ছেলেরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, যারা নিজেদেরকে বাংলাদেশি দাবি করে। লান্নতেদের কথা, লান্নত, এরা নিজেদেরকে মুসলমান এবং বাংলাদেশি দাবি করে। ভেঙে ফেল রেল পাট রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেটি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেটি।